চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। কণিকা বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্টের নিবেদনে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার গোলপার্কের বিবেকানন্দ হলে কণিকা বন্দ্যোপাধ্যায় স্মারক বক্তৃতার আয়োজন করা হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটি সাজানো হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের গান, রক্তকরবী নাটকের গান এখন রক্তকরবী শিরোনামে এক আলোচনা সমন্বয়ে। কণিকা বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্টের সচিব প্রিয়ম মুখোপাধ্যায় সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। এবছর আলোচনার বিষয় হচ্ছে এখন রক্তকরবী। আপনাদের সামনে কথা বলার আগে আজ সকালে যখন এই রক্তকরবীর কথা ভাবছিলাম, কণিকা বন্দ্যোপাধ্যায়ের সাথে রক্তকরবী কি করে একটা সাহিত্য বোঝা যায় সেটার কথা ভাবছিলাম। বন্ধ জানলা তার বাইরে তাকিয়ে দেখলাম আলো এসে পড়েছে। রক্তকরবী নন্দিনীর কথা মনে পড়ে, যে চরিত্রের নির্মাণ অনুদান করেছেন 1920 খ্রিস্টাব্দে। ওই সময় এদিকে অপরধারে কণিকা বন্দ্যোপাধ্যায় জন্মমৃত্যু 1924 সালে। একজন রানীর স্ফুরণ দিয়ে চক্ষুমণির বদ্ধ দরজা করে দিয়েছিলেন, অন্যদিকে কণিকা তার কণ্ঠে ফিরে এসেছে গান দিয়ে তার খুলবে। রবীন্দ্রসঙ্গীত পরিবেশনা করেন শ্রাবণী সেন। কণিকা বন্দ্যোপাধ্যায় স্মারক বক্তৃতা এখন রক্তকরবীর সূচনা করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভিজিৎ সেন। রক্তকরবী রবীন্দ্রনাথ সম্ভবত শুরু করেছিলেন 1923 সালে শিলং থাকাকালীন সময়, এবং তারপরে 1924 মধ্যে নাটকটি রচনা হয়ে গিয়েছিল, কিন্তু অনেকবার তার পাঠ থেকে পাঠান্তরে যাত্রা হয়েছে। এতটাই যে অসংখ্য 10টি পাণ্ডুলিপি পাওয়া যায়, এবং তারপরে 1924 আশ্বিন মাসে প্রবাসী পত্রিকায় প্রথম মুদ্রিত হয়েছে নাম। পরবর্তীকালে 1926 গ্রন্থাগারে এটি প্রকাশ পায়। এর মাঝে কিন্তু 1924 বিশ্বভারতী কোয়ার্টারলি স্পেশাল শারদীয়া ইস্যু সেপ্টেম্বর মাসে, সেখানে অনুদিত প্রকাশিত হয়েছিল।
কিছু চিঠিতে যদিও লিখেছিলাম যখন আমি নাটক দিচ্ছি কোন পাণ্ডুলিপিতে কিন্তু নামটা পাওয়া যায় না, যে নামটা বুঝতে পাওয়া যায় সেটা নন্দিনী, এবং পরবর্তীতে সম্ভবত অষ্টম বা নবম পাণ্ডুলিপি থেকে রক্তকর্মী নামটি এসে উপস্থিত হয়, এবং তখন এই রক্তকর্মী যে কেন্দ্রীয় প্রতীক তাকে ঘিরেই তখন নাটকটি বিশেষভাবে তৈরি করতে শুরু করেছে। আমি শুধু একটা কথার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো এখানে, যে সাধারণত রবীন্দ্রনাথের নাটকের অনুবাদ বেশ কিছু বছর পরে হয়েছে, অথচ রক্তকর্মীর ক্ষেত্রে এবং তার ঠিক আগে নাটক ধারার ক্ষেত্রে প্রায় সমসাময়িকভাবে বাংলা এবং ইংরেজি দুটি ভাষা, এবং যেটা বললাম যে 1925-এ মেমোরিয়াল টেস্ট প্রকাশ পাচ্ছে, 1926-এ রক্তকর্মীর গ্রন্থাগারে প্রকাশনার আগে, এটাতে যে প্রায় একই সঙ্গে দুটি নাটককেই দিচ্ছিলেন দুটি ভাষায়। রবীন্দ্রনাথের কি কোথাও বিশেষ একটা দায় ছিল এই নাটককে পশ্চিম সভ্যতার সামনে, পশ্চিম পাঠকের সামনে নিয়ে যাওয়া? কারণ এই নাটকের মধ্যে কিন্তু খুব সুস্পষ্টভাবে তৎকালীন যে ইউরোপীয় সভ্যতা, তার যে আগ্রাসন, তার কলোনিয়ালিজম দিয়ে, তার ন্যাশনালিজম দিয়ে, তার এম্পায়ার বিল্ডিং নিয়ে, এই যে আগ্রাসী এর বিরুদ্ধে রবীন্দ্রনাথের রক্তকর্মী ঘোরতর ভাবে সোচ্চার, এবং সেই শোষণতন্ত্র, পাঠকতন্ত্র একভাবে এখনো বজায় রয়েছে। তাই আমাদের কাছে প্রশ্ন জানতে পারে, এখন রক্তকর্মী না এখনো রক্ত? এই প্রাসঙ্গিকতার নাটকটি এখনো হারিয়ে যায়। অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য রাখেন নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক অশোক মুখোপাধ্যায়। এই নাটকটা রবীন্দ্রনাথের আগের পরে অনেক নাটকের মতো আমাদের পুরো ঔপনিবেশিক সবটাকে চ্যালেঞ্জ করছে। প্রসেনিয়াম থিয়েটারের যে দৃশ্য বিভাজন, অঙ্ক দিয়ে ভাগ করা, যবনিকা, এসব বাদ দিয়ে একটা ধারার মতো চলেছে রক্তকর্মী। এবং আমি এই সম্প্রতি আবার পত্রিকে দেখলাম এর মধ্যে অনেকগুলো কথোপকথনের প্রবাহ আছে। কথা বলে যাচ্ছে, প্রথম কিশোরের সঙ্গে নন্দিনী, পরে অধ্যাপকের সঙ্গে নন্দিনী, পরে রাজার সঙ্গে নন্দিনী, এরকম করে 18টা টুকরো খুঁজে পাওয়া যাচ্ছে যেগুলো আপন প্রবাহে যাচ্ছে। রক্তকর্মী ভেতরে যে 18টা টুকরো, তার মধ্যে 13টা টুকরো দেখা যাচ্ছে নন্দিনী আছে, 5টাতে নেই। তাহলে নন্দিনী নাটক। আবার আরেকটা জায়গায় কেউ বলছে যারা নন্দিনী নয়, এটা শেষ পর্যন্ত রাজার নাটক। কারণ রাজা যখন জালের থেকে বেরিয়ে আসছে তখন সে বলছে আমি আমাকে চিনতে চাই, আমি আমার ক্ষতি করলাম, তোমরা আমার সঙ্গে আসবে। এখানে কি নাটকের কোনো নতুন আছে? আবার মনে হয় যে এই রাজাকে এবং ওই রাজা নিয়ে যে মিস্টিসিজম, যে রহস্যময়তা, সেটা যে কোনো সুবিধা করে। আমার কিরকম মনে হয়, আমার সামান্য ছোট বুদ্ধিতে, যে হ্যাঁ সত্যি বিরাট একটা শক্তির বিরুদ্ধে মানুষের যদি কোনো বোধন হয়, হয়তো কোনো নারীর মধ্যেই কি সম্ভাবনা দেখা দিতে পারে, কোনো আপত্তি নিয়ে হতেই পারে। কিন্তু এর বাইরেও এর থেকে বড় কোনো সভ্যতা সম্পর্কের কথা কি রবীন্দ্রনাথের মনে হয়েছিল, যা শুধু রাজা বা নন্দিনী সম্পর্ক নয়,
যা খালি যোগ্যপুরী বলে একটা শহরের সম্পদ নয়, এদিকে আরো বড় একটা কোন সভ্যতা, যা পশ্চিমা সভ্যতা, সেই সভ্যতার সংকটের সামনে দাঁড়িয়ে অস্থির পৃথিবী যে খুঁজছে কিছু, সেইটা কি তারই সামনে কি দাঁড়িয়ে আছে? রবীন্দ্রসঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে উপস্থিত অশোক মুখোপাধ্যায়, শ্রাবণী সেন, কণিকা বন্দ্যোপাধ্যায়ের গান এবং তাঁকে নিয়ে বক্তব্য রাখেন। আমার ব্যক্তি জীবনে কখনো সামনাসামনি দেখার বা ওর সঙ্গে পরিচিত হওয়ার কোনো সুযোগ পাইনি, তো তাদের কিছু যায় আসে না, কারণ আমরা যে সময়টার মধ্যে দিয়ে বড় হয়েছি সেই পশ্চিমবাংলায় গত শতাব্দীর এটা দীর্ঘ সময় ধরে, প্রায় বলতে গেলে 40-এর দশকের থেকে শুরু করে অনেক দিন পর্যন্ত, অন্তত 50 বছর কণিকা বন্দ্যোপাধ্যায়ের গান শুনে আমরা মুগ্ধ হয়েছি। তার আশ্চর্য কণ্ঠস্বরের জাদু আমাদেরকে আচ্ছন্ন করেছে। আবার সঙ্গে সঙ্গে এটাও বুঝতে পেরেছি এটা খালি একটা গান নয়, খালি যে রবি ঠাকুরের গান উনি গাইছেন তা নয়, মনে হয় যেন ওই গানের ভেতর দিয়ে উনি অনেক কিছু বলতেও চেয়েছিলেন, যেটা ওর জীবনের কথা, যেভাবে উনি রবি ঠাকুরের গানকে ব্যাখ্যা করেছেন। ওই সময় আরেকজন শিল্পী, ওরই প্রায় সমসাময়িক, ওর সঙ্গে ব্যক্তিগত জীবনে বন্ধুও বটে, সুচিত্রা মিত্র, তিনি আরেক রকম করে হয়তো গাইতেন, কিন্তু এদের দুজনের দুরকম গাওয়াতেও রবি ঠাকুরের গানের যে ধারণা আমাদের মধ্যে তৈরি হয়েছিল সেটা সারা জীবন স্থায়ী হয়েছে। আজকে আমি দেখতে পাচ্ছি যে মেমোরিয়াল ট্রাস্ট, কণিকা বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্ট তার স্মরণে অনুষ্ঠান করে চলেছে, এবং বক্তৃতামালার এবারে 3য় বর্ষ, এখানে গানও আছে, আলোচনাও আছে। খুব ভালো লাগছে আমার, কারণ আমরা তো অনেক সময় ভুলে যাই, আমাদের পেছনটাকে ভুলে যাই, আমাদের ঐতিহ্যকে ভুলতে থাকি। আর এখন যেরকম দ্রুতগামী পৃথিবী যেভাবে ছুটছে সব, তাতে পুরনো ঐতিহ্যকে বুঝতে পারা, চিনতে পারার কোনো দরকার আছে কিনা তাই নতুন যুগের ছেলেমেয়েরা জানে না, হয়তো তাদের সামনে বারবারই এগুলো তুলে ধরা দরকার। তাই আমার খুবই ভালো লাগছে যে ওনারা ভালো কাজ হচ্ছে, এবং আমার বিরল সৌভাগ্য যে আমি তার সঙ্গে যুক্ত হতে পারছি। অনেক শিল্পী আমার জীবনে দেখা, কিন্তু এমন একজন শিল্পী যিনি সম্পূর্ণরূপেই একজন প্রকৃত শিল্পী। আমি তখন সবে গান করতে শুরু করেছি। উনি শান্তিনিকেতন থেকে একটা রেকর্ড কোম্পানিকে আমার কাছে পাঠিয়েছিলেন যে সুমিত্রার ছোট মেয়েও খুব ভালো গান গাইছে, ওর রেকর্ড করো। তো এই জিনিস আমি তো ভাবতেই পারি না, এখন তো ছেড়ে দিন, কিন্তু সেই কালেও উনি কিন্তু সেইভাবে তখনও আমার গান শোনেননি। উনি তাদের আমার কাছে পাঠিয়েছিলেন এবং পরবর্তীকালে রেকর্ডও হয়েছিল। তো সেই ঋণ আমি বোধহয় কোনো দিনই শোধ করতে পারিনি বা পারবও না। আর যেটা সব থেকে বড় কথা, যে আমার মাকে খুব ভালোবাসতেন, মাকে খুব স্নেহ করতেন। ওনাকে আমার শ্রদ্ধা জানালাম। উনি যেখানেই থাকুন না কেন খুব ভালো থাকুন, শান্তিতে থাকুন।